আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। Not alone. লুকোচুরি খেলবে? লুকোচুরি? You will never be alone. Loot.com. The fear returns with Russell. লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Loot.com with Russell. যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও লিসেনার্স। রাসেল ভাই সবসময় ভালোর দলে, তাই উইশ করলাম না, কিন্তু লিসেনারদের জন্য রইল শুভকামনা। প্রথমে বলি, রাসেল ভাই, আমার ঘটনাটা ভৌতিক নাকি অন্য কিছু আমি নিজেও জানি না, তবে হ্যাঁ, এটা একদম সত্য ঘটনা অবলম্বনে লিখলাম। আর আমি আমার নাম ও একদম সঠিক ঠিকানা লিখছি না, কারণ এটা সুন্দরবনের মধ্যকার ঘটনা এবং এখনও সেখানে প্রচুর মানুষ যায় এবং জীবিকা অন্বেষণ করে। আমার একটা ভুলে তাদের সারা জীবনে একটা ছমছমে অবস্থার সৃষ্টি হোক, আমি সেটা চাই না। আমার গল্প পড়ছেন মানে আমার গল্পটা আপনার ভালো লেগেছে। যাই হোক, লিসেনারদেরও হয়তো ভালো লাগবে আশা করি। ঘটনাটা আমার বাবার মুখে শোনা। আমার বাবার মুখে কয়েকবার শুনেছি, তাই উনি যেভাবে বলছেন আমি সেইভাবে বর্ণনা করছি। ভাবতে পারেন আমার বাবাই লিখছেন, যদিও উনি এখন আর এপারের বাসিন্দা নন। ঘটনা সালটা ঠিক মনে নেই, তবে আমার বয়স তখন 17 বছরের মতো। সংসারের অভাব অনটনের জন্য লেখাপড়ার পাঠ আগেই চুকিয়ে সুন্দরবনে মাছ ধরতাম। সেখান থেকে একটা মাছের ডিপোতে মোহরির চাকরি পেলাম। মাছের ডিপো বলতে সুন্দরবনের জেলেরা যেখানে মাছ বিক্রি করে। তো আমার একটু টাকার প্রয়োজন বেশি ছিল, তাই নিজেই কর্মচারী, আবার নিজেই মোহরি। একজন আলাদা লোক না রেখে মালিকের কাছে একটু বেশি টাকা চেয়ে নিতাম। পাশেই অন্য মালিকের ডিপোতে দুজন হিন্দু লোক থাকত। তাদের বয়স 22-23 হবে। তাদের একজন মোহরি আর একজন কর্মচারী। তো মোহরির কাজ হলো মাছের ও টাকার হিসেব রাখা, আর কর্মচারীর কাজ মাছ তোলা এবং ডিপো ধোয়া মোছা। তবে দুজন মিলে একটা কাজ করতে হয়, সেটা হলো গণমুখে জোয়ারের সময় নৌকা নিয়ে গভীর জঙ্গলে গিয়ে জেলেদের থেকে মাছ মেপে নিয়ে আসা। না হলে তারা আসতে যেতে 2.5 থেকে 3 ঘন্টা নষ্ট হয়। সেটুকু সময় মাছ ধরলে জেলে, মহাজন সবার লাভ। তো আমার ওই হিন্দু দুজনের সাথে ও মালিকের সাথে খুব ভালো সম্পর্ক ছিল। ওদের সাথে একসাথে আমি জঙ্গলে যেতাম, তবে আমার ও তাদের নৌকা আলাদা। তো ঘটনার দিন আমি কিছুটা অসুস্থ ছিলাম, মানে জ্বর ছিল। হালকা বৃষ্টি হচ্ছিল সন্ধ্যা থেকে। জোয়ার শুরু রাত আনুমানিক 2:30টার দিকে। তো আমি সন্ধ্যায় ওদের বললাম যে বৃষ্টি হচ্ছে, আবার একটু আমি অসুস্থ, যদি ঘুমিয়ে পড়ি তাহলে আমাকে ডাক দিস যাওয়ার আগে। ওরা সম্মতি দিল। রাতে ওরা কি যেন ভেবে মত পরিবর্তন করলো। ওরা চিন্তা করলো যে আমি অসুস্থ, আমাকে না ডেকে ওরা চলে যাবে এবং আমাদের জেলেদের মাছও ওরা নিয়ে যাবে। রাত আনুমানিক 3টা, ডিপোতেই শুয়ে আছি। হঠাৎ কে যেন আমাকে নাম ধরে ডাকলো। আমি স্পষ্ট শুনতে পেলাম, মনে হলো সুকুমারের গলা। আমি ডাকের উত্তর দিলাম, তোরা নৌকা খুলতে থাক, আমি আসছি। আমি জেলেদের জন্য পান, সুপারি, বিড়ি, ম্যাচ আর দাড়িপাল্লা ও ঝুড়ি নিয়ে নৌকায় আসলাম। ডিপোগুলো নদীর পাড়ে হয় আর ডিপোর খুঁড়িতে নৌকা বাঁধা থাকে, কিন্তু ওখানে সুকুমারদের নৌকা দেখতে পেলাম না। আমি কিছুটা অবাক হলাম, মাত্রই তো আমাকে ডাকলো। যাই হোক, ভাবলাম আমার দেরি হয়েছে, তাই মনে হয় আগে আগে যাচ্ছে। যদিও আমি মোটেই দেরি করিনি। বিসমিল্লাহ বলে নৌকা ছাড়লাম। ওরা দুজন নৌকা বাইছে
আর আমি একা। স্বভাবতই আমার পেছনে থাকার কথা। আমি সেটা মনে করে নৌকা বাইছি। বড় নদী রেখে একটা ছোট খালে এসে পড়লাম। এই খালটা বেশ দূরের এবং আঁকাবাঁকা। কয়েকটা ছোট শাখাও আছে। নিয়মিত যাতায়াত না করলে যে কেউ পথ ভুল করে। হালকা বৃষ্টি হচ্ছে। খালের এপারে গাছের ডালপালা ও ওপারের গাছপালা সাথে মিশে আছে। ঘুটঘুটে অন্ধকার। তবে আমার নৌকার ছোঁয়ের মধ্যে একটা বড় ল্যাম্প আছে, যেটা টিনের কৌটায় সলতে দিয়ে বানানো এবং কেরোসিনের দ্বারা জ্বলে। আমি যেহেতু সুন্দরবনে আগে মাছ ধরতাম, তাই অতটা ভয় নেই। স্বভাবতই আমি সাহসী। কিন্তু আজকে খালের ভেতর ঢোকার সাথে সাথেই যেন আমার হৃদয়ের মধ্যে কেমন একটা অস্থিরতা। এমনিতে আমি অসুস্থ, তার উপর বৃষ্টি, আর এই ভয়ঙ্কর জঙ্গলের পথে আমি একা। আমি ভাবছি ওরা আমার থেকে খুব দূরে না, কারণ খালে অল্প দূরত্বে নৌকা চালিয়ে গেলে পানিতে এক ধরনের সাদা দাগ পড়ে, যা অন্ধকারে বোঝা যায়। তো আমি সেই সাহসে নৌকা বাইছি। এবার আমার যেন ভয় করছে খুব। মনে হলো আমার আশেপাশে কেউ আছে, যে আমার সাথে ওপর দিয়ে গাছ দিয়ে চলছে এবং মাঝে মাঝে তার গরম নিঃশ্বাস আমার ওপর পড়ছে। আমার সমস্ত শরীর যেন হিম হয়ে আসছে। আমি তো মাত্রই খালের ভেতর ঢুকলাম, এখনো অনেক পথ, কিন্তু মনটাকে আজ আর ভয়মুক্ত করতে পারছি না। একবার মনে হলো আমি সুকুমারের নাম ধরে ডাকি, কিন্তু আবার নিজেকে প্রবোধ দিলাম যে ওরা আমার সামনে এই বিশ্বাস নিয়ে আজকে যেতে হবে। যদি ডাকের উত্তর না আসে তাহলে? এই যখন ভাবছি, ঠিক তখনই আমার পেছনে একটা গাছের ডাল বিকট শব্দে ভেঙে পড়ল। আমি আর আমার মধ্যে নেই। পেছনে তাকাইনি আমি, শুধু দোয়া পড়ছি আর নৌকা বাইছি সকল শক্তি দিয়ে। কতদূর আসলাম, কতদূর বাকি ছিল কিছুই জানি না। এমনিতেই আমার জানটা আমার মধ্যে নেই। এর ভেতরে হঠাৎ হঠাৎ জঙ্গলের মধ্য থেকে কেন যেন বাচ্চা বা মহিলার ভয়ার্ত গোঙানি বা আর্তনাদের মতো শোনা যাচ্ছে, তবে বেশি দূরে মনে হচ্ছে না। এরকম তো আগে কখনো শুনিনি বা হয়নি। আমি তখন আর নৌকা বাইতে পারছি না। বৃষ্টি আর জ্বরের শীতের মধ্যেও আমি স্পষ্ট ঘামছি। আমার আজকেই জীবনের শেষ দিন, তাই জোরে জোরে কালেমা পড়ছিলাম, আস্তাক ফেরুল্লাহ পড়ছিলাম, কিন্তু শব্দ করে পড়ায় প্রতিধ্বনিত হচ্ছিল চারিদিকে। এতে আমার ভয় আরো বাড়তে থাকে। হঠাৎ সামনে থেকে একটা বাতাস এসে আমার আলোটা নিভিয়ে দেয়। আমি চোখে আর কিছু দেখতে পাচ্ছিলাম না। দ্রুত ছোঁয়ের মধ্যে গিয়ে ম্যাচটা নিয়ে ল্যাম্পটা জ্বালালাম, আবার বাইতে থাকলাম আর আল্লাহ আল্লাহ বলে জিকির করতে থাকলাম। কিছুক্ষণ পর অনেক দূর থেকে একবার বাঘের হুঙ্কার শুনলাম। কি ভয়ানক মাটি ফাটা ডাক! আমার বুক শুকিয়ে যাচ্ছে। 30 সেকেন্ড পর আবারও ডাকলো। এবার মনে হলো খুব কাছে। তৃতীয়বার যখন ডাকলো তখন মনে হলো একেবারে খাল পাড়ে, আমার নৌকার 100 হাত সামনে। আমার আর সামনে যাওয়ার সাহস নেই, তবে পেছনে যাবারও কোনো সুযোগ নেই, কারণ উজান ঠেলে যাওয়া কোনোভাবেই সম্ভব নয়। আমি কিছুক্ষণের জন্য যেন নরকের মধ্যে আছি, এরকম মনে হচ্ছিল। টিপ টিপ বৃষ্টির মধ্যে এতটা অসহ্য গরম, তার সাথে মাঝে মাঝে বনের মধ্যে পানিতে গাছের আজব সব শব্দ। আবার নিভে গেল আলো। আমি আর ধরাতে পারলাম না। খুব বাতাস হচ্ছিল, তাই আলো জ্বলছিল না। কিন্তু অন্ধকারে তো আমি সবার জন্য খাদ্যে পরিণত হব। 7-5 না ভেবে জেলেদের বিড়ি ধরালাম। জীবনে প্রথম বিড়ি মুখে নিলাম। না, ধূমপানের জন্য নয়, জীবন বাঁচাতে একটু আলো জ্বালিয়ে রাখার তাগিদে। এভাবে একসময় মরতে মরতে নিজেই সাহস নিলাম। যাই হয়ে যাক হোক, আমার আশেপাশে কেউ নেই, আমাকে আমার জন্য লড়তে হবে। সাহস নিয়ে সব উপেক্ষা করে নৌকা চালাতে থাকলাম। এতক্ষণে চলে আসার কথা ছোট খাল থেকে বের হয়ে আরেকটা বড় নদী। তখন ভয়টা কিছুটা কম, কারণ সেখানে মাঝে মাঝে নৌকা দেখা যায়। সেই রাত, সেই খাল আর শেষ হতে চায় না। একটা সময় দূর থেকে বড় নদীর দেখা পেলাম, তবে ওটুকু যেন যেতে আমি পারছি না।